হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। তো দেখো, আজকে আমাদের উইক 4 এর ক্লাস হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখো, এর আগে আমরা 3টে ভিডিও করেছি। ঠিক আছে, সেটা তোমরা আমাদের চ্যানেলে ঢুকলে আলাদা করে দেখবে, একটা প্লেলিস্ট করা আছে, সেখানে গিয়ে তোমরা ক্লাসগুলোকে দেখতে পারবে। তো দেখো, আজকে আমাদের জানুয়ারি মাসের 4th উইকের ক্লাস হচ্ছে। ঠিক আছে, তো তার আগে একটা কথা বলে রাখি, প্রতিদিনই এই কথাটা বলছি, সেটা হচ্ছে আমাদের ইউটিউবে যত ক্লাস হচ্ছে সেই সমস্ত ক্লাসের যে পিডিএফ, সেই পিডিএফ কিন্তু তোমরা আমাদের অফিসিয়াল অ্যাপের মধ্যে গিয়ে ডাব্লিউবিপিএসসি বলে একটা সেকশন করা আছে, সেখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা সিম্পলি ডাউনলোড করে নিতে পারবে। এবং এখন যে তোমরা যে ক্লাসটা দেখছো সেই ক্লাসের পিডিএফ, অর্থাৎ এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কিন্তু এইভাবে ওয়ান লাইনার ফরম্যাটে, এইভাবে কিন্তু প্রশ্ন আর অ্যান্সার এইভাবে ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু এরকম A4 সাইজে, ঠিক আছে, এরকম A4 সাইজে কিন্তু তোমরা ফ্রিতে আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর অ্যাপে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে পিডিএফ। ঠিক আছে, তারপরে সেটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে পড়তে পারবে। এবং আমাদের চ্যানেলে ঢুকলে যখন তোমরা প্লেলিস্ট সেকশনটাতে যাবে, সেখানে দেখবে একটা কারেন্ট অ্যাফেয়ার্স 2025 বলে একটা প্লেলিস্ট করা আছে, যেখানে অলরেডি 3টে ভিডিও আছে। সেই প্লেলিস্টে গেলে তোমরা এই যে ভিউ প্লেলিস্ট করবে, সেই প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা এই ক্লাসগুলো আলাদাভাবে দেখতে পারবে। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখা যাক। আর্কিওলজিক্যাল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম ওয়াজ রিসেন্টলি ইনঅগুরেটেড বাই হুইচ সিটি? ঠিক আছে, আর্কিওলজিক্যাল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম কোন সিটিতে ইনঅগুরেট করা হয়েছে? ঠিক আছে, অপশনস তোমাদের সামনে রয়েছে এখানে। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে, দেখো, ভাদনগর, গুজরাট। তো ভাদনগর গুজরাটে কিন্তু আর্কিওলজিক্যাল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম ইনঅগুরেট করা হয়েছে। ঠিক আছে, এটা কি, এটা বলছে, এটা হাইলাইট করবে টাউনস 2500 ইয়ার ওল্ড কালচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল লিগ্যাসি। মানে গুজরাটের বা ওই টাউনের, ভাদনগর গুজরাটের ওই টাউনের 2500 বছরের পুরনো কালচারাল এবং হিস্টোরিক্যাল লিগ্যাসিকে বজায় রাখবে এই মিউজিয়ামটি। দ্য ইনগুরেশন সেরিমনি ওয়াজ প্রিসাইডেড ওভার বাই ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ। ঠিক আছে, মানে ওই সেরেমনিতে উপস্থিত ছিলেন অমিত শাহ। অ্যাটেন্ডেড বাই গুজরাট চিফ মিনিস্টার শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল ওখানে উপস্থিত ছিলেন, এবং ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন শ্রী ধর্মেন্দ্র প্রধান। তার মানে 3জন উপস্থিত ছিলেন। এটাও কিন্তু অনেক সময় চলে আসে যে কারা ইনঅগুরেট করেছেন। নেক্সট কোশ্চেন, আচ্ছা এইটা হচ্ছে সেই মিউজিয়ামটি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ভার্জিন কোকোনাট অয়েল ইন হুইচ ডিস্ট্রিক্ট রিসেন্টলি গট এ জিআই ট্যাগ? ঠিক আছে, বলছে এই ভার্জিন কোকোনাট অয়েল এইটা কোথায়, মানে কোথাকার, যেটা জিআই ট্যাগ পেয়েছে? কটক, কোচি, নিকোবর না দিমাপুর? রাইট অ্যান্সার হয়ে যাবে, দেখো, নিকোবর। ঠিক আছে, এইবার 2024-এর, ঠিক আছে, যতগুলো জিআই ট্যাগ হয়েছিল তার মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে রাখা হয়েছে, স্টেট এবং ইয়ার সহ। ঠিক আছে, দেখো, মাওকুন্নিও বা ট্র্যাডিশনাল ব্যাম্বু শুট, এটা হচ্ছে মেঘালয়াতে, এটা 2024-এ। আচ্ছা, জম্মু জম্মু রাজমাস, এটা জম্মু অ্যান্ড কাশ্মীর, বুঝতেই পারছো 2024। এগুলো সবই 2024, তাই আলাদা করে আর কিছু বলছি না। দেখো, তাঞ্জাভুর নেত্তি শাড়ি, তামিলনাড়ুতে। কুন্দাপুরা ঘেরকিন, এটা হচ্ছে কর্ণাটকাতে। সিকিম অর্গানিক লার্জ কার্দামম, এটা হচ্ছে সিকিমে। কুর্গ গ্রিন কার্ডামম, এটা কর্ণাটকা। দেখো, দুটোই কিন্তু কার্ডামম, অতএব ভালোভাবে নামটা পড়বে। পরীক্ষায় কিন্তু কখনোই এই নাম দিয়ে উল্লেখ করে দেবে না, স্বাভাবিক, বুঝতেই পারছো। আচ্ছা, কুল্লু শল, এটা হচ্ছে হিমাচল প্রদেশ। জানোই কুল্লু মানালি এগুলো হিমাচল প্রদেশের দিকে, অতএব এইভাবে রিলেট করে করে পড়বে। বেনারস ব্রোক্যাড অ্যান্ড শাড়ি, এটা হচ্ছে উত্তরপ্রদেশ। কখনোই এই নাম দিয়ে দেবে না, ঠিক আছে, এগুলো একটুখানি মাথার মধ্যে রাখবে। আচ্ছা, মির্জাপুর সিল্ক শাড়ি, উত্তরপ্রদেশ, কখনোই নাম দিয়ে দেবে না এটা। আচ্ছা, বিকানেরি ভুজিয়া, এটা রাজস্থান। বিকানের তো রাজস্থানে জানোই। আহ তিরপুর বিটল লিফ, এটা হচ্ছে কেরালা। ঠিক আছে,
আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, মধ্যপ্রদেশ হ্যাজ ব্যান্ড লিকার সেল অ্যাট হাউ মেনি রিলিজিয়াস সাইট। মানে বলতে চাইছে মধ্যপ্রদেশ কতগুলি রিলিজিয়াস সাইট মানে ধর্মীয় স্থানে মানে ওই এরিয়াতে লিকার মানে অ্যালকোহল সেল করা ব্যান করেছে। কতগুলো সাইট? 15, 20, 25 না 17? রাইট অ্যান্সার হয়ে দেখো 17টা। এবার এই 17টা সাইট হচ্ছে এইখানে দেখো, ওমকারেশ্বর আছে, মহাকালেশ্বর আছে, কেদারনাথ আছে, সিদ্ধাবাত আছে, সাঁচি স্তূপা আছে, পাঁচমারি, কাঁচ মন্দির, চিন্তামান গণেশ, দেবস, ভোজপুর, বামখেড়া, চৌরাসি টেম্পল, বানসাল, নর্মদা ঘাট, চিত্রকূট, জৈন টেম্পলস অ্যান্ড রেওয়া। ঠিক আছে, এই 17টা জায়গায় কিন্তু লিকার সেল ব্যান করেছে। নেক্সট কোশ্চেন, হুইচ টিম ওন দ্য 2024 and 25 বিজয় হাজারে ট্রফি বাই ডিফিটিং বিদর্ভ? তার মানে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে বিজয় হাজারে ট্রফি, রঞ্জি ট্রফি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার ক্ষেত্রে, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো 2024-25-এর বিজয় হাজারে ট্রফি কে জিতেছে বিদর্ভকে হারিয়ে? তো দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো কর্ণাটক। কর্ণাটক কিন্তু বিজয় হাজারে ট্রফি এই বছরের উইনার। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে ফাইনাল স্কোর, যেখানে কর্ণাটক 348 এবং বিদর্ভ হচ্ছে 312। 48 মানে 48 ওভারেই কিন্তু অল আউট। আচ্ছা, এইবার এখানে কিছু স্ট্যাটস দেখে নিই। দেখো 2024-25-এর যে বিজয় হাজারে ট্রফি সেটা কিন্তু 21শে ডিসেম্বর থেকে 18ই জানুয়ারি পর্যন্ত হয়েছে। আচ্ছা, এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেট করে বিসিসিআই। আচ্ছা, এটা কিন্তু একটা এ গ্রুপের ক্রিকেট ফরম্যাট। ঠিক আছে, আচ্ছা, আহ, আচ্ছা এখানে দেখো চ্যাম্পিয়ন্স কর্ণাটক, রানার্স আপ হচ্ছে বিদর্ভ। ঠিক আছে, পার্টিসিপেন্ট টোটাল 38, ম্যাচ হয়েছে টোটাল 105টা। প্লেয়ার অফ দি সিরিজ মোস্ট ইম্পর্টেন্ট করুণ নায়ার, মোস্ট রান করুণ নায়ার 779 বিদর্ভ থেকে, মোস্ট উইকেট অর্শদীপ সিং। ঠিক আছে, 20টা উইকেট পাঞ্জাব থেকে। ঠিক আছে, এইগুলো কিন্তু মনে রাখবে খুব ভালোভাবে, এইটুকু স্ট্যাটস কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। পরবর্তীতে আরো এখানে অন্যরকম স্ট্যাটস আনার চেষ্টা করব এই বিজয় হাজারে ট্রফির উপর থেকেই। ঠিক আছে, মানে ধরো মোস্ট সিক্স, ঠিক আছে, তারপরে আহ, মানে এইরকম ধরনের আরো স্ট্যাট কিন্তু থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ওম্বার্ডসম্যান অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, অর্থাৎ বিসিসিআই। মানে বিসিসিআই এর ওম্বার্ডসম্যান কে নিযুক্ত হয়েছেন? এখানে তোমাদের সামনে অপশনস। ঠিক আছে, তো এটার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অরুণ মিশ্রা। ঠিক আছে, অরুণ মিশ্রা কিন্তু ওম্বার্ডসম্যান অফ বিসিসিআই নিযুক্ত হয়েছেন। দেখো বিসিসিআই সম্বন্ধে সংক্ষেপে কিছু জেনে নিই। ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। খুব ভালোভাবে মনে রাখবে বিসিসিআই। এগুলো কিন্তু একদম প্রাইমারি ইনফরমেশন যে কোনো একটা অর্গানাইজেশন বা কিছুর জন্য। ঠিক আছে, এগুলো কিন্তু প্রাইমারি ইনফরমেশন, মানে এগুলো প্রত্যেককে একদম মুখস্থ থাকতে হবে ফুল ফর্ম। ঠিক আছে, আচ্ছা কবে ফাউন্ড হয়েছে? ডিসেম্বর 1928-এ। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই, মহারাষ্ট্রতে। অ্যাফিলিয়েশন হচ্ছে আইসিসি, মানে এটা এটা হচ্ছে আইসিসির আন্ডারে পড়ে। ঠিক আছে, আচ্ছা প্রেসিডেন্ট অ্যাজ অফ 2024 এর ইয়েতে এটা হচ্ছে রজার বিনি হচ্ছেন প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ আফ্রিকান কান্ট্রি হ্যাজ ফর্মালি বিকেম দ্য 9th ব্রিক্স পার্টনার কান্ট্রি ইন জানুয়ারি 2025? 9 নম্বর পার্টনার কান্ট্রি অফ ব্রিক্স হতে চলেছে কোন দেশ? তোমাদের সামনে অপশনস রয়েছে, আলাদা করে অপশনস গুলো আর বলছি না। ঠিক আছে, আমাদের রাইট অ্যান্সার হবে কিন্তু নাইজেরিয়া। ঠিক আছে, নাইজেরিয়া কিন্তু 9th মেম্বার হতে চলেছে ব্রিক্স এর। আচ্ছা, এখানে আমরা কিছু প্রাইমারি ইনফরমেশন দেখে নিই। যেমন ব্রিক্স ফুল ফর্ম হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। ঠিক আছে, ফরমেশন ইয়ার কত? 2006। অরিজিনালি এটা ছিল ব্রিক, দেন পরে সাউথ আফ্রিকা জয়েন করলো 2010-এ, দেন সেখান থেকে এটা হয়ে গেল ব্রিক্স। আচ্ছা, মেম্বার কান্ট্রি দেখো যেটা বললাম, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এবং পরপরে আরো কিছু আছে, এবং 9 নম্বর মেম্বার হচ্ছে নাইজেরিয়া। মনে রাখতে পারো এই যে 9, ঠিক আছে, 9 মানে 9, আর এখানে শুরুতে কিন্তু নাই আছে, তো নাই দিয়ে কিন্তু 9টাকে মনে রাখতে পারো। এটা কিন্তু একটা ছোট্ট ট্রিক হিসেবে মনে রাখতে পারো যে নাই, নাই থেকে 9, তো 9th মেম্বার হচ্ছে নাইজেরিয়া। 7 নম্বর প্রশ্ন দেখো,
দ্য 20th গ্লোবাল রিস্ক রিপোর্ট, ঠিক আছে? তোমরা সবাই জানো যে ইন্ডেক্স, রিপোর্ট, র্যাঙ্কিং, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় সমস্ত পরীক্ষার। যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স আসে সেইখানে কিন্তু এইটা একটা ভাইটাল টপিক হয়ে যায় কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তো 20th গ্লোবাল রিস্ক রিপোর্ট 2025 এটা রিলিজ হয়েছে জানুয়ারি 2025-এ। হু ইস্যুজ দিস রিপোর্ট, মানে এই রিপোর্টটা কে জারি করে, ঠিক আছে? ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, নাকি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ, সরি, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে? আচ্ছা, এইটা, এই যে গ্লোবাল রিস্ক পারসেপশন সার্ভে যেটা, ঠিক আছে, এটা কোন কোন রিস্কের উপরে করা হয়, ঠিক আছে? কোন ক্রিটিক্যাল রিস্ক নিয়ে এগুলো করা হয়? দেখো, কোন রিস্ক গুলোকে চোখে রেখে এটা করা হয়। এক হচ্ছে কস্ট অফ লিভিং ক্রাইসিস, ক্লাইমেট অ্যাকশন ফেলিওর, বায়োডাইভার্সিটি লস, জিও পলিটিক্যাল টেনশনস অ্যান্ড কনফ্লিক্টস, ডিজিটাল ইনইকুয়ালিটি অ্যান্ড সাইবার অ্যাটাকস। তো এই কটাকে নিয়ে কিন্তু এই রিপোর্টটা বানানো হয় এবং প্রতিটা দেশকে কিন্তু র্যাঙ্ক করা হয়, এরকম করে র্যাঙ্ক করা হয়। তো যাই হোক, নেক্সট প্রশ্ন দেখো, দ্য ইউসিসি ম্যানুয়াল ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য উত্তরাখণ্ড ক্যাবিনেট আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ চিফ মিনিস্টার পুষ্কর সিং ধামি। হোয়াট ডাজ ইউসিসি মিন বা স্ট্যান্ড ফর? দেখো, এইখানে এইটা তোমাদেরকে বুঝতে হবে যে সব সময় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বলতে কিন্তু শুধুমাত্র ওই যে কারেন্ট কিছু ইভেন্টকে কারেন্ট অ্যাফেয়ার্স বলে দিলাম সেটা কিন্তু সব সময় হয় না। এখন কিন্তু আলাদাভাবে কিন্তু ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। দেখো, এই কোশ্চেনটা কিন্তু প্রপার তোমরা যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে আসো সেইভাবে কিন্তু নয়। এটা কিন্তু একটা ওয়ান লাইনারে তোমাদের কারেন্ট অ্যাফেয়ারটা বলেই দিয়েছে যে ইউসিসি অ্যাপ্রুভ করেছে উত্তরাখণ্ড ক্যাবিনেট, এটা হচ্ছে মোদ্দা কথা। কিন্তু এখানে যে প্রশ্নটা ঘুরিয়েছে সেটা হচ্ছে যে উত্তরাখণ্ড গভর্নমেন্ট বা উত্তরাখণ্ড ক্যাবিনেট যেটা অ্যাপ্রুভ করেছে এটুকু মানলাম, কিন্তু তুমি বলো তো দেখি ইউসিসির ফুল ফর্ম কি? এইভাবে বলতে চেয়েছে। তো ইউসিসি, দেখো এখানে ইউসিসির ফুল ফর্ম আমরা সবাই জানি, সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, যেটা আছে আমাদের 44th আর্টিকেলে, ঠিক আছে? আচ্ছা, দেখো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ইউসিসি, এই যে ইউনিফর্ম সিভিল কোড, এটা রিলেটেড কিছু সুপ্রিম কোর্টের কেস হয়েছিল। সেই কেসগুলো অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে যায়। যেমন যখন আমরা প্রিএম্বল পড়ি, সেখানে যেমন কেশবানন্দ ভারতী, যেমন সেখানে ইম্পর্টেন্ট হয়েছে 1973, এটা যেমন একটা ইম্পর্টেন্ট কেস। যেমন গোলকনাথ, এই কেসগুলো যেমন প্রিএম্বলের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়, দেন তেমনি আমরা সেইভাবেই পড়বো যে ইউসিসির জন্য কোন কেসগুলো রিলেটেড, ঠিক আছে? এক হচ্ছে জন ভাল্লা ম্যাথন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। আচ্ছা, শার্লা মুদগল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, মোহাম্মদ আহমেদ খান ভার্সেস শাহ বানো বেগম, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলা হয় এটা। এবং এইটারও রিলেটেড কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে ট্রিপল তালাক, ঠিক আছে? আচ্ছা, লিলি থমাস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। আচ্ছা, ড্যানিয়েল লাতিফি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এই যে পাঁচটা কেস একটু খালি দু তিনবার পড়বে, দেখবে মনে এসে যাবে, এগুলো কিন্তু ইউসিসির জন্য, ইউসিসির সাথে রিলেটেড কেসেস, ঠিক আছে? যখন হোল কান্ট্রিতে ইউসিসি লাগু হয়ে যাবে তখন কিন্তু এই প্রশ্নগুলো আসার চান্স অনেক বেশি হয়ে যায়। নেক্সট প্রশ্ন দেখো, ডোনাল্ড ট্রাম্প টুক দ্য ওথ অফ অফিস, হি ইজ দ্য কততম প্রেসিডেন্ট, ঠিক আছে, অফ দ্য ইউনিয়ন স্টেটস অফ আমেরিকা? তো ইনি কততম প্রেসিডেন্ট নিযুক্ত হলেন সেটা জানতে চেয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো, 47তম প্রেসিডেন্ট হলেন তিনি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, দ্য সিক্স ইন্টারন্যাশনাল মিলেট ফেস্টিভ্যাল ওয়াজ হেল্ড ইন নিউ দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ না জয়পুর? মিলেট ফেস্টিভ্যাল হতে চলেছে কিন্তু বেঙ্গালুরুতে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কমেন্ট করে জানাও যে কোন ইয়ারকে মানে ইয়ার অফ মিলেট এইটা বলা হয়েছে। ইয়ার
অফ মিলেটস, এটা বলা হয়েছে কোন ইয়ারকে? ঠিক আছে, এটা তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, এইবার এই যে মিলেট ফেস্টিভ্যালটা হলো, এর কিছু কি ডিটেলস জেনে নিই। ঠিক আছে, এটা ছয়তম। আচ্ছা, ডেট দেখো, এইটা হচ্ছে জানুয়ারি 25 থেকে 27 এর মধ্যে করা হবে। এটা 6th এডিশন, এটা করা হবে হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, বা যেটা ইয়ে হয়। আচ্ছা, এবার পারপাসটা কি? প্রমোট মিলেট। মিলেটস যেটা হয় আমাদের ভারতে, সেটা একটা বড় পার্ট জুড়ে রয়েছে মিলেট, মানে ফসল উৎপাদনটা, তো সেটাকে প্রমোট করা। এনকারেজ গ্লোবাল কনজাম্পশন, গ্লোবালি সেটার কনজাম্পশন বাড়ানো, এবং ইন্ডিয়ার থেকে রপ্তানিটা বাড়ানো, সেটাকে প্রমোট করা। সেলিব্রেট কালচারাল ডাইভার্সিটি, দ্য ফেস্টিভ্যাল অলসো সেলিব্রেট দ্য কালচারাল ডাইভার্সিটি অফ দ্য মিলেট বেসড ফুডস অ্যাক্রস ডিফারেন্ট রিজিয়নস অফ দি ওয়ার্ল্ড। ঠিক আছে, সমস্ত মানে আমাদের ভারতের বিভিন্ন জায়গায় যত রকমের মিলেট, মিলেট জাতীয় শস্য দিয়ে যা খাবার তৈরি হয়, এবং সারা বিশ্বের যত রকমের দেশ আছে যেখানে মিলেট জাতীয় দ্রব্য দিয়ে খাবার তৈরি হয়, সেই সব কিছুকে কিন্তু এক এক প্রকার কালচারাল ডাইভার্সিটির আন্ডারে রাখা হবে। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক? আমি একটু আগেই বললাম যে র্যাঙ্ক রিলেটেড প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট হয়। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স? বহুবার নাম শুনেছো এগুলোর, অতএব কিন্তু এগুলো স্টার। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, না ফোর্থ? রাইট অ্যান্সার হবে কিন্তু ফোর্থ। ঠিক আছে, এবার কিছু ইন্ডেক্স এবং তার সাথে ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু আমরা এখানে দেখে নিই। দেখো, গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স, এটা হচ্ছে 29তম র্যাঙ্ক। 2023-এ ছিল এটা, 2023-এ 28 ছিল, এখন 29। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এটা কিন্তু এখনো 25 যেগুলো বেরোয়নি সেগুলো কিন্তু 24টা রাখা হয়েছে, এটা 84তম র্যাঙ্ক হয়েছে, এটা দরকার নেই। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট, 2024-এ 126তম র্যাঙ্ক ছিল। গ্লোবাল টেররিজম ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট, এটা 14তম র্যাঙ্ক ছিল। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, এটা 105তম, আচ্ছা এটা দরকার নেই। গ্লোবাল পিস ইন্ডেক্স 116তম, এটা দরকার নেই। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এটাও ইম্পর্টেন্ট, এটা হবে 159তম র্যাঙ্ক। নেক্সট প্রশ্ন দেখো, 12তম প্রশ্ন, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আনভেইলড দ্য কমেমোরেটিভ লোগো টু মার্ক 60 ইয়ার্স অফ ডিপ্লোম্যাটিক রিলেশনস উইথ হুইচ কান্ট্রি? ঠিক আছে, তো এখানে তোমার অপশনস, রাইট অ্যান্সার হবে হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের সাথে কিন্তু 60 ইয়ার্স অফ ডিপ্লোম্যাটিক রিলেশনস, এটা কিন্তু কমপ্লিট হয়েছে, সেই জন্য একটা লোগো সেটা হচ্ছে আনভেইল করেছেন দ্রৌপদী মুর্মুজি। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, হুইচ ডে ইজ অবজার্ভড ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন এভরি ইয়ার? ঠিক আছে, 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 27শে জানুয়ারি? এটা রাইট অ্যান্সার হবে কিন্তু 24শে জানুয়ারি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ডেটার থিম কি আছে? থিম হচ্ছে এআই অ্যান্ড এডুকেশন। এআই এর ফুল ফর্মটা কমেন্টে জানাবে। এআই অ্যান্ড এডুকেশন, হিউম্যান এজেন্সি ইন অ্যান অটোমেটেড ওয়ার্ল্ড। ঠিক আছে, এই টোটালটা কিন্তু হচ্ছে থিম এই ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশনের। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হোয়ার ইজ দ্য পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন লোকেটেড? পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন এটা কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস, প্যারিস, ফ্রান্স, দ্য হেগ, নেদারল্যান্ডস, নাকি ওয়াশিংটন ডিসি, ইউএসএ? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো দ্য হেগ, নেদারল্যান্ডস। এখানে কিন্তু রয়েছে পিসিএ, অর্থাৎ দ্য পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। ঠিক আছে, এটা এস্টাবলিশড হয়েছিল দেখো 1899-এ বাই কনভেনশন অফ প্যাসিফিক সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপিউটস। ঠিক আছে, উইথ দ্য গোল অফ প্রোভাইডিং পিসফুল রেজলিউশন টু ইন্টারন্যাশনাল ডিসপিউট। ইন্টারন্যাশনাল ডিসপিউট যখন হবে তখন সেখানে একটা পিসফুল মাইন্ডসেট বা পিসফুল রেজলিউশন দেওয়ার জন্য কিন্তু এই পিসিএটা তৈরি করা হয়েছিল 1899, এটা তার লোগো। এইটা হচ্ছে সেই পিসিএ। নেক্সট প্রশ্ন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার সুব্রমণ্যম জয়শঙ্কর অ্যান্ড ইউএস অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া, মানে ইউএস এর যে
ইউএস এর যে অ্যাম্বাসেডর রয়েছেন ইন্ডিয়াতে, এরিক গারসেট্টি, ইনগুরেটেড দ্য নিউ ইউএস কনসুলেট ইন হুইচ ইন্ডিয়ান সিটি। তো আমাদের ভারতে একটা নতুন ইউএস কনসুলেট তৈরি করা হয়েছে, সেটা কোন সিটিতে? আহমেদাবাদ, হায়দ্রাবাদ, লখনৌ না বেঙ্গালুরু? রাইট আনসার হবে কিন্তু বেঙ্গালুরু। সুব্রমণ্যম জয়শঙ্কর, এরিক গারসেট্টি, এইটা হচ্ছে সেই কনসুলেট। The government of India set a target of 10,000 geographical indication অর্থাৎ জিআই ট্যাগ for the Indian products by, মানে এই কথাটা যে সারমর্ম সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কত সালের মধ্যে টোটাল 10,000 জিআই ট্যাগ যে একটা টার্গেট সেটাকে পূরণ করবে। এই 10,000 জিআই ট্যাগের যে একটা বড় লিস্ট সেটা পূরণ করবে কত সালের মধ্যে? এটা হবে কিন্তু 2030, অর্থাৎ তার 5 বছরের মধ্যে কিন্তু এই 10,000 ট্যাগ কিন্তু কমপ্লিট করা হবে, এটা বলা হচ্ছে। এবার আমরা একটা জিনিস দেখে নিই যে অ্যাজ অফ 2024 কে ধরলে এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে 603টি মতো কিন্তু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ কিন্তু রয়েছে, মাত্র 603। অর্থাৎ বুঝতেই পারছো এই যে 5টা বছর, এই 5টা বছর অর্থাৎ 2030 পর্যন্ত টোটাল কতগুলো আরো বাড়তে চলেছে। ঠিক আছে, আর এখান থেকে একটা ছোট্ট স্ট্যাটিক ফ্যাক্ট, সেটা হচ্ছে যখন জিআই ট্যাগ দেওয়া শুরু হয় তো প্রথম মানে ফার্স্ট এবং সেকেন্ড জিআই ট্যাগ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং টি কে দেওয়া হয়েছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এই দুটোই কিন্তু দেওয়া হয়েছিল আমাদের দার্জিলিং টি কে। ঠিক আছে, তো এটাও কিন্তু আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। নেক্সট প্রশ্ন দেখো, হু ওন দ্য মেন্স সিঙ্গেলস টাইটেল অফ 2025 ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট? তো ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছিল একটা, সেখানে মেন্স সিঙ্গলস টাইটেল কে পেয়েছে সেটা জানতে চেয়েছে। তো নূর ইজুদ্দিন, ভিক্টর অ্যালেক্সন, লি শিওক ইউ না গো সিজি ফেই? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ভিক্টর অ্যালেক্সন। এবার আমরা টোটাল লিস্টটা এখানে দেখে নেব যে মেন সিঙ্গলস, ওমেন সিঙ্গলস, মেন্স ডবলস, উমেন্স ডবলস অ্যান্ড মিক্সড ডবলস কারা কারা জিতেছেন। তো মেন সিঙ্গলস দেখো ভিক্টর অ্যালেক্সন ডেনমার্কের, রানার আপ হয়েছে দেখো লি শিউক ইউ, এটা হচ্ছে হংকং এ। আচ্ছা উমেন সিঙ্গল দেখো আং সিং ইউ, আং সি ইউ, এটা হচ্ছে সাউথ কোরিয়া, এবং রানার্স আপ হয়েছে দেখো পর্নপাই শোশি ইয়ং, এটা হচ্ছে থাইল্যান্ডের। আচ্ছা মেন্স ডাবলস দেখো গো শি ফেই অ্যান্ড নূর ইজুদ্দিন মালয়েশিয়া, এবং রানার্স আপ হচ্ছে কিম ও হু সিও সিয়ং জেউ, এটা হচ্ছে সাউথ কোরিয়া। নামগুলো একটু কঠিন কিন্তু দু একবার পড়লে কিন্তু মনে থেকে যায়। উমেন্স ডাবলস এডিসা ইগারশি অ্যান্ড আয়াকা সাকুরামোটো, এটা হচ্ছে জাপানের, এবং রানার্স আপ হচ্ছে কিম হেই জিয়ং এবং কং হি ইয়ং, এটা হচ্ছে সাউথ কোরিয়া। মিক্স ডবল দেখো জিয়াং জেভাং অ্যান্ড হুয়েই ইয়াকশিন, এটা হচ্ছে চায়না, এবং রানার্স আপ হচ্ছে থম জিকুয়েল এবং ডেলফিন ডিলিউরো, এটা হচ্ছে ফ্রান্সের। নামগুলো একটু কঠিন কিন্তু দু একবার পড়বে ভালোভাবে, দেখবে মনে থেকে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ডাইরেক্টর জেনারেল অফ সিআরপিএফ? তো সিআরপিএফ এর ডাইরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছেন? তোমাদের সামনে এখানে অপশনস রয়েছে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো গণেন্দ্র প্রতাপ সিং। গণেন্দ্র প্রতাপ সিং হচ্ছে সিআরপিএফ এর কিন্তু ডিরেক্টর জেনারেল। এবার এইখানে সিআরপিএফ এর যে ডিভিশন আছে আমাদের, সরি সিএপিএফ এর যে ডিভিশন আছে সেই ডিভিশনটা একবার দেখে নিই। দেখো সিএপিএফ কিন্তু এই 5টা ভাগে বিভক্ত। সিএপিএফ এর মধ্যে পড়ে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি। সিআরপিএফ মানে হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, আইটিবিপি ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ, এসএসবি সশস্ত্র সীমা বল। এইবার সিআরপিএফ দেখো ল অ্যান্ড অর্ডার, কাউন্টার ইনসার্জেন্সি, কাউন্টার টেররিজম, রায়াট কন্ট্রোল অ্যান্ড ইলেকশন সিকিউরিটিতে সিআরপিএফরা আসে। ঠিক আছে, যে বিএসএফ কোথায় কাজ করে?
গার্ডিং ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল বর্ডার্স পার্টিকুলারলি উইথ পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। আমাদের যে নর্থ ওয়েস্টার্ন বর্ডার এবং ইস্টার্ন বর্ডার যেটা, সেই বর্ডার কিন্তু আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানের যে বাউন্ডারি সেখানে কিন্তু বিএসএফ আছে। সিআইএসএফ সিকিউরিং ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এয়ারপোর্ট, ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস অ্যান্ড গভর্নমেন্ট বিল্ডিংস। তো যত রকমের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে সেইখানে সিকিউরিটি কাজ কিন্তু সিআইএসএফরা করে। আচ্ছা, আইটিবিপি সেটা হচ্ছে প্রোটেক্টিং দ্য ইন্ডো টিবেটান বর্ডার ইন দ্য হিমালয়ান রিজিয়ন মেনলি এগেনস্ট ইনফিল্ট্রেশন। এটা হচ্ছে আমাদের যে চায়নার যে বর্ডারটা, অর্থাৎ একদম পুরো হিমালয় থেকে শুরু করে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত যে এই যে বর্ডারটাতে রয়েছে, এই বর্ডারটাই কিন্তু পুরোপুরি আমাদের আইটিবিপি থাকে। আর এসএসবি গার্ডিং ইন্ডিয়াস বর্ডার উইথ নেপাল অ্যান্ড ভুটান, এই জায়গাটা অ্যান্ড অ্যাসিস্টিং দ্য ইন্টারনাল সিকিউরিটি। তো আমাদের যে নেপাল বর্ডার এবং যে ভুটান বর্ডার আছে সেই বর্ডারে কিন্তু এসএসবি থাকে। তো আশা করি এই স্লাইডটা খুব পছন্দ হয়েছে এবং খুব ভালো লেগেছে এবং একটা ধারণা পাওয়া গেছে যে আমাদের বর্ডার ফোর্স গুলো সম্বন্ধে। তো যদি এতখানি অবধি ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে যাবে এবং যতগুলো প্রশ্ন এখনো অবধি করলাম, যে কমেন্টে জানাতে বললাম, প্রত্যেকটা কিন্তু কমেন্টে উত্তর দেবে। নেক্সট প্রশ্ন দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যাজ দ্য নেক্সট সেক্রেটারি জেনারেল অফ দ্য ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন। মানে এই যে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, IORA, এইটার সিকিউরিটি জেনারেল কে নিযুক্ত হয়েছেন? তো এইখানে তোমাদের অপশনস রয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো সঞ্জীব রঞ্জন। সঞ্জীব রঞ্জন হচ্ছে IORA অর্থাৎ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের কিন্তু সেক্রেটারি জেনারেল নিযুক্ত হয়েছেন। আচ্ছা, শ্রী সঞ্জীব রঞ্জন উইল বি দ্য নেক্সট সেক্রেটারি জেনারেল অফ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন। হি ইজ অ্যান ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার অর্থাৎ IFS, ঠিক আছে, অফ 1993 ব্যাচ and is presently officer on special duty in the ministry. এবার আমরা দেখে নিই IORA সম্বন্ধে। It is an intergovernmental organization that promotes regional cooperation and economic integration among the countries bordering with the Indian Ocean. তো ইন্ডিয়ান ওশানের সাথে বর্ডারিং যে কান্ট্রি গুলো আছে সেখানের ইকোনমিক ইন্টিগ্রেশনে কিন্তু সাহায্য করে এই IORA, ঠিক আছে। It was established in 1997 with the goal of fostering sustainable development, trade, collaboration on issues such as maritime security, climate change and fisheries, etc. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন দেখো, জাস্টিস অলোক আরাধে has been sworn as the Chief Justice of which High Court in January 2025? তো আলোক আরাধে জানুয়ারি 2025-এ কোন কোর্টের চিফ জাস্টিস নিযুক্ত হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো বম্বে হাইকোর্ট, ঠিক আছে, ইনি হচ্ছেন আলোক আরাধে। 21 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ইন্স্যুরেন্স কোম্পানি হ্যাজ রিসেন্টলি পার্টনার্ড উইথ সারস্বত কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ফর আ স্ট্র্যাটেজিক ব্যাংক ইন্স্যুরেন্স কোলাবোরেশন ইন জানুয়ারি 2025? ঠিক আছে, তো এটা হবে কিন্তু, এটার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু পিএনবি মেট লাইফ। তো পিএনবি মেট লাইফ কিন্তু সারস্বত কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের সঙ্গে একটা স্ট্র্যাটেজিক কোলাবোরেশন মানে করেছে আর কি, পার্টনারশিপ করেছে। এবার পিএনবি মেট লাইফ দেখো ফাউন্ড হয়েছিল 2001 সালে। এটার হেডকোয়ার্টার দেখো মুম্বাই আছে এবং কারেন্টলি MD অ্যান্ড CEO হচ্ছেন আশিস কুমার শ্রীবাস্তবা, ঠিক আছে। এইখানে একটা ছোট ছবি রেখেছি, কিন্তু ছবিটা রাখার মেন উদ্দেশ্য হচ্ছে এই পিএনবি মেট লাইফের যে মোটো, সেটা হচ্ছে মিলকার লাইফ আগে বাড়ায়, মিলকার লাইফ আগে বাড়ায়, এটা হচ্ছে পিএনবি মেট লাইফের মোটো, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু মোটো তোমাদেরকে জিজ্ঞাসা করব, যেমন ধরো এয়ারফোর্সের মোটো, আমাদের এয়ারফোর্সের যে মোটো সেইটা কি হবে, আর্মির যে মোটো সেইটা কি হবে, আর নেভির যে মোটো সেইটা কি হবে। আমি একটা বলে দেবো, বাকিটা তোমরা কিন্তু কমেন্টে লিখবে। দেখো এয়ারফোর্সের লোগো হচ্ছে টাচ দি স্কাই উইথ গ্লোরি, টাচ দি স্কাই উইথ গ্লোরি, এটা হচ্ছে এয়ারফোর্সের মোটো। এবার
আর্মি আর নেভির মোটো কি সেটা কিন্তু কমেন্টে তোমরা জানাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ ই কমার্স জায়েন্ট হ্যাজ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট টু অ্যাকিওর ফাইনটেক লিডিং স্টার্টআপ এক্সিও, ঠিক আছে। তো কোন ই কমার্স জায়েন্ট এই এক্সিও নামক এই ফাইনটেক স্টার্টআপটা চালু করতে চলেছে? ফ্লিপকার্ট, অ্যামাজন, ওয়ালমার্ট নাকি আলিবাবা? রাইট অ্যান্সার হবে দেখো অ্যামাজন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবার আমি এখানে কি রেখেছি, কিছু ই কমার্স সাইট এবং তাদের ফাউন্ডেশন ইয়ার। তো বুঝতেই পারছো কতটা ইনফরমেটিভ তোমাদের এই ক্লাসটা। একাধারে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটোকে কিন্তু সাথে নিয়ে চলতে হবে তোমাদের। সেই জন্যই কিন্তু ক্লাসটাকে এইভাবেই ডিজাইন করা। কারণ এইটা কিন্তু একটা, এই যে ফাউন্ডিং ইয়ার, এটা কিন্তু একটা স্ট্যাটিক জিকের পয়েন্ট, সেটাকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ইনক্লুড করে পড়ছি। দেখো, অ্যামাজন ইন্ডিয়া 2013 সালে ফাউন্ড হয়েছিল, ফ্লিপকার্ট 2007 সালে, স্ন্যাপডিল 2010 সালে, মিন্ত্রা 2007 সালে, পেটিএম মল 2017 সালে, শপক্লুজ 2011 সালে, বিগ বাস্কেট 2011 সালে, অ্যাজিও 2016 সালে, টাটা ক্লিক 2016 সালে, পেপার ফ্রাই 2011 সালে, লেন্সকার্ট 2010 সালে। নেক্সট প্রশ্ন দেখো, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিয়েটস অফ ইন্ডিয়া অর্থাৎ আইসিএসআই ফর 2025? তো ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিয়েটস অফ ইন্ডিয়া 2025-এর প্রেসিডেন্টকে নিযুক্ত হয়েছেন। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ধনঞ্জয় শুক্লা। ধনঞ্জয় শুক্লা কিন্তু আইসিএস এর প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। আইসিএস সম্বন্ধে একটু জেনে নি, আইসিএসআই সম্বন্ধে একটু জেনে নি। ইট ইজ এ প্রফেশনাল বডি ইন ইন্ডিয়া that is responsible for regulating and overseeing the profession of company secretariats. It is statutory body established under the Company Secretaries Act 1980, এইটার আন্ডারে তৈরি হয়েছিল এটা, and operates under the jurisdiction of Ministry of Corporate Affairs, Government of India. নেক্সট প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন দেখো, which banks Indian arm has received RBI approval to open 20 branches across 20 cities in January 2025? Which Bank of Indian arm has received RBI's approval to open 20 branches across 20 city? মানে 20টা ব্রাঞ্চ খুলবে 20টা সিটিতে, এমন কোন ব্যাংক আছে? এখানে তোমাদের সামনে অপশনস রয়েছে। এইটার রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে এইচএসবিসি ব্যাংক, এইচএসবিসি ইন্ডিয়া, ঠিক আছে। এইটা কিন্তু তোমাদের সামনে হয়ে যাবে। এবার যে 20টা ব্রাঞ্চ সেটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই যে কোন কোন জায়গায় ব্রাঞ্চ খুলতে চলেছে। দেখো, অমৃতসর আছে, ভোপাল আছে, ভুবনেশ্বর আছে, দেহরাদুন আছে, ফরিদাবাদ আছে, ইন্দোর, জলন্ধর, কানপুর, লুধিয়ানা, লখনৌ, মাইসুরু, নাগপুর, নাসিক, নভি মুম্বাই, পাটনা, রাজকোট, সুরাট, তিরুবনন্তপুরম, ভদোদরা অ্যান্ড বিশাখাপত্তনম। তো এই জায়গাগুলোতে কিন্তু ব্রাঞ্চ খুলতে চলেছে। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দি ফলোইং স্টেটস ডাজ নট সেলিব্রেট, ভয়ঙ্কর একটা জিনিস, ডাজ নট সেলিব্রেট স্টেট ডে অন 21st জানুয়ারি ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেটস অফ ইন্ডিয়া? এখানে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে নিম্নলিখিত স্টেটগুলির মধ্যে কোন স্টেটটি 21শে জানুয়ারি তার স্টেট হুড ডে মানে রাজ্য দিবস পালন করে না, ঠিক আছে। এটা কিন্তু না বাচক প্রশ্ন। মেঘালয়া, সিকিম, ত্রিপুরা নাকি মণিপুর? রাইট অ্যান্সার হবে সিকিম। এবার আমাদের যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে, নর্থ ইস্টার্ন স্টেটগুলোর স্টেট হুড ডে আমরা দেখে নেব। দেখো, অরুণাচল প্রদেশ 20শে ফেব্রুয়ারি 1987, আসাম 14ই ডিসেম্বর 1960, মণিপুর 21শে জানুয়ারি 1972, মেঘালয়া 21শে জানুয়ারি 1972 এবং ত্রিপুরা 21শে জানুয়ারি 1972, মিজোরাম 20 ফেব্রুয়ারি 1987, নাগাল্যান্ড 1 ডিসেম্বর 1963, সিকিম 16ই মে 1975। এবার এখানে কটা স্টেট আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই 8টা স্টেটের মধ্যে, মানে এখানে যতগুলো স্টেট রয়েছে এর মধ্যে কোনটাকে সেভেন সিস্টার্স এর আন্ডারে রাখা হয় না।
সেভেন সিস্টারের আন্ডারে রাখা হয় না। কোনটা, কোন স্টেটটা, এই যতগুলো এইখানে যে 8টা স্টেট আছে কোনটাকে সেভেন সিস্টার্স এর আন্ডারে রাখা হয় না? নেক্সট প্রশ্ন দেখো, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে প্রতি বছর কোন দিনে পালন করা হয়? 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 25শে জানুয়ারি? তো এটা রাইট অ্যান্সার হবে দেখো 24শে জানুয়ারি। এটা থিম কি আছে? খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ একটা থিম, যাতে তুমি সহজে মনে রাখতে পারো। এম্পাওয়ারিং গার্লস ফর আ ব্রাইট ফিউচার, এম্পাওয়ারিং গার্লস ফর এ ব্রাইট ফিউচার, এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 অ্যানুয়াল মিটিং স্টার্টেড ইন, মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 এই যে মিটিংটা কোথায় স্টার্ট হয়েছে? লন্ডন, প্যারিস, ডাভোস না বার্লিন? এটা রাইট অ্যান্সার হবে দেখো ডাভোস। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 2025-এর মিটিং, ডাভোস। আচ্ছা, হোয়ার, 28 নম্বর প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য 85th অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্স 2025 হেল্ড? তো 85th অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্স 2025 কোথায় হতে চলেছে? পাটনা বিহার, আহমেদাবাদ গুজরাট, লখনৌ উত্তরপ্রদেশ নাকি মুম্বাই মহারাষ্ট্র? এটা রাইট অ্যান্সার হবে দেখো পাটনা বিহার। লোকসভা স্পিকার ওম বিড়লা উইল ইনগুরেট 85th অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্স অর্থাৎ AIPOC ইন পাটনা বিহার অন January 20। The two-day conference, which will bring together the key features from the legislative bodies across India, will focus on the theme, এবার থিমটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এইটা, 75th anniversary of constitution, contribution of parliament and state legislative bodies in strengthening constitution values. The conference is being held in Bihar for the থার্ড টাইম, তৃতীয়বারের জন্য এটি হতে চলেছে। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দি বুক দ্য ওয়ার্ল্ড আফটার গাজা? দ্য ওয়ার্ল্ড আফটার গাজা এই বুকটির অথরকে? অরুন্ধতী রয়, চেতন ভগত, পঙ্কজ মিশ্রা, বিক্রম শেঠ? এটা রাইট অ্যান্সার হবে পঙ্কজ মিশ্রা। পঙ্কজ মিশ্রা এই বুকটার রাইটার, দ্য ওয়ার্ল্ড আফটার গাজা। এখানে একটা ছোট ট্রিক, সেটা হচ্ছে চেতন ভগত, চেতন ভগতের যতগুলো বই রয়েছে সেই বইগুলো কোনো না কোনো ডিজিট বা কোনো না কোনো নাম্বারকে ডিনোট করে, যেমন টু স্টেটস, যেমন টু স্টেটস, ঠিক আছে। তারপরে ধরো হাফ গার্লফ্রেন্ড, ঠিক আছে। তো এই ধরনের যখন কোনো রকম যদি সংখ্যা রিলেটেড কিছু হয়, সেটা কিন্তু হাই চান্স থাকে যে সেটা চেতন ভগতের বই হবে। মানে এইটা একটা ট্রিক থাকলো ছোট, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্ন, পরাক্রম দিবস ইজ সেলিব্রেটেড টু কমামোরেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ হুইচ লিডার? আশা করি এটা সবাই জানো, ঠিক আছে, এটা আলাদা করে বলতে লাগবে না, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। এবার নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে সামান্য কিছু ইনফো এখানে রয়েছে, কারণ বিরাট বড় মানের একটা মানুষ, তার জন্য এইটুকু ছোট ইনফো হয় না। তাও একটা ছোট একটা প্রাইমারি ইনফরমেশন যেটা বলেছিলাম, ব্রিক্স, তারপরে ওইখানে যেরকম প্রাইমারি ইনফরমেশন পড়ছিলাম, এটাও কিন্তু আমার একটা প্রাইমারি ইনফরমেশন, কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, 1897 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন কটক, উড়িষ্যাতে, ঠিক আছে। ডিপলি ইনফ্লুয়েন্সড বাই দ্য টিচিংস অফ স্বামী বিবেকানন্দা এবং রামকৃষ্ণ পরমহংস, জয়েন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড বিকেম এ প্রমিনেন্ট লিডার, এবং দুবার হচ্ছে প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছিলেন, একটা 1938-এ হরিপুরা সেশনে এবং 1939-এ ত্রিপুরি সেশনে। এবং 1939-এর ত্রিপুরি সেশনে ওনার বিপক্ষে দাঁড়িয়েছিলেন পট্টাভি সীতারামাইয়া, যিনি হেরে গিয়েছিলেন এনার কাছ থেকে। এবং সেখান থেকে 1939-এ তখন তিনি বেরিয়ে যান এবং বেরিয়ে গিয়ে 1939-এ ফর্ম করেন হচ্ছে ফরওয়ার্ড ব্লকের, এবং তিনি আজাদ হিন্দ ফৌজ নির্মাণ করেন। তার স্লোগান দুটো ইম্পর্টেন্ট, সেটা একটা হচ্ছে গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, আর একটা হচ্ছে দিল্লি চলো। তার কিছু দুটো বিখ্যাত বই, একটা হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল আর একটা হচ্ছে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। এই ইন্ডিয়ান স্ট্রাগলটাকে বলা হয় তার অটোবায়োগ্রাফি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, আচ্ছা এখানে
দেখতেই পাচ্ছ। নেক্সট প্রশ্ন দেখো, হোয়ার ওয়াজ দ্য থার্ড ন্যাশনাল মাইনিং মিনিস্টার্স কনফারেন্স হেল্ড? থার্ড ন্যাশনাল মাইনিং মিনিস্টার্স কনফারেন্স হেল্ড কোথায় হয়েছে? কোণার্ক ওড়িশা, ইন্দোর মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ তেলেঙ্গানা, না কলকাতা ওয়েস্ট বেঙ্গল? এটা হয়েছে দেখো কোণার্ক ওড়িশাতে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড দ্য দীন দয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা? অনেক বড় নামটা, ছোট করে পড়বে এবং মনে থাকবে। দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা, এটা কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে? ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, না ছত্তিশগড়? রাইট অ্যান্সার হবে ছত্তিশগড়। দেখো, ছত্তিশগড় চিফ মিনিস্টার বিষ্ণু দেব সাউ launched Deen Dayal Upadhyay Bhumihin Krishi Mazdoor Kalyan Yojana in Raipur. Under the scheme, more than 5.62 lakh landless agricultural laborers, Baigas and Gunias of the state will receive financial assistance of rupees 10,000 annually. Annually দেওয়া হবে rupees 10,000. About rupees 560 crores has been allotted this scheme. এই স্কিমের জন্য কিন্তু 562 মানে কোটি টাকা কিন্তু অ্যালট করা হয়েছে। The chief minister also participated in the Nagar Vikas Ke Sopan program in Raipur and laid the foundation stone of 830 works worth 155.38 crore. আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 33 নম্বর প্রশ্ন, হুইচ স্টেট গভর্নমেন্ট ইনঅগুরেটেড দ্য অ্যাডভান্সড ডিজাস্টার রিস্ক ওয়ার্নিং সিস্টেম কাওয়াচম কাওয়াচম ইন জানুয়ারি 2025? তো কাওয়াচম এটা হচ্ছে একটা অ্যাডভান্সড ডিজাস্টার রিস্ক ওয়ার্নিং সিস্টেম। এটা কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে? তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, না কেরালা? এটা রাইট অ্যান্সার হবে দেখো কেরালা। কাওয়াচম এটার ফুল ফর্ম যদি বলা যায় সেটা হচ্ছে কেরালা ওয়ার্নিংস ক্রাইসিস অ্যান্ড হ্যাজার্ডস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হচ্ছে কাওয়াচম। and the word kavacham in মালায়ালাম ট্রান্সলেট দ্য শিল্ড, মানে কবচ যেটা মালায়ালাম ল্যাঙ্গুয়েজে সেটা শিল্ড কে বলা হয়। ঠিক আছে। ইট ইজ অ্যান অ্যাডভান্স ডিজাস্টার ওয়ার্নিং সিস্টেম দ্যাট ইন্টিগ্রেটস অ্যালার্ট সাইরেন্স অ্যান্ড গ্লোবাল ওয়েদার models to improve the state's early disaster preparedness and public safety. এটা কোনো না কোনো, এটা কোনো ডিজাস্টার, যেমন ধরো ভূমিকম্প, যেমন ধরো কোনো সুনামি, এরকম ধরনের কোনো ডিজাস্টার প্রোগ্রাম যখন যখন কোনো ডিজাস্টার হবে তার আগে কিন্তু এটা ওয়ার্নিং এর জন্য একটা শুরু করা হয়। It is designed to enhance rescue and rehabilitation efforts during the extreme weather event driven by the climate change. ঠিক আছে। এটা ফান্ডিং করা হয় হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি থেকে এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে। নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ সরলা এভিয়েশনস প্রোটোটাইপ এয়ার ট্যাক্সি আনভেইলড অ্যাট দ্য ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো? তো এই সরলা এভিয়েশনস প্রোটোটাইপ এয়ার ট্যাক্সি এটার নাম কি? স্কাইফ্লাই, এরোলিফট, শূন্য, না হনুমান? এটা রাইট আনসার হবে শূন্য। এইটা হচ্ছে সেই এয়ার ট্যাক্সি। ঠিক আছে, এটা হচ্ছে ভেতরে বসার সিট। 35 নম্বর প্রশ্ন দেখো, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম লঞ্চড? এবার তোমার মনে হতে পারে অপশনস গুলো দেখে যে এটা কি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু তুমি যদি আগের দিনের ক্লাসটা করো তাহলে দেখবে সেখানে এই রকমই সেম একটা প্রশ্ন ছিল, যেখানে প্রশ্নটা ছিল এমন ভাবে যে কোন স্কিম তার 10 বছর পূরণ করলো। ঠিক আছে, এরকম একটা স্কিম ছিল যে কোন স্কিম তার 10 বছর পূরণ করলো। তো সেটার রাইট আনসার ছিল উজ্জ্বলা যোজনা, যার 10 বছর পূরণ করলো। তো সেম কনসেপ্টের উপরে কিন্তু এইটা যে বেটি বাঁচাও বেটি পড়াও এইটা কেন এখন দেওয়া হয়েছে, কারণ এটাও কিন্তু তার 10 বছর পূরণ করেছে। ঠিক আছে, তো সেখান থেকে বুঝতেই পারছো যে এটা 2025, তাহলে 10 বছর আগে যদি লঞ্চ হয় তাহলে এটার কিন্তু রাইট আনসার হয়ে যাবে 2015। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড দীন দয়াল উপাধ্যায় মজদুর কৃষি কল্যাণ যোজনা?
অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক না কেরালা? এটা হয়ে যাবে কিন্তু ছত্তিশগড়। ঠিক আছে, মোর দ্যান 5.6 লাখ ল্যান্ডলেস এগ্রিকালচার লেবারারদের কিন্তু অ্যানুয়ালি 10,000 টাকা করে সাপোর্ট দেওয়া হবে। নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট র্যাঙ্ক, আবার র্যাঙ্ক বলা প্রশ্ন, হোয়াট র্যাঙ্ক ডাজ ইন্ডিয়া হোল্ড অ্যামং দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট কফি প্রডিউসার অ্যাকর্ডিং টু দ্য কমার্স মিনিস্ট্রি? তো কফি প্রডিউসিং এ আমাদের ইন্ডিয়া কততম র্যাঙ্ক পেয়েছে অ্যাকর্ডিং টু দ্য কমার্স মিনিস্ট্রি? ফিফথ, সিক্সথ, সেভেন্থ না এইটথ? এটা রাইট অ্যান্সার হবে কিন্তু সেভেন্থ। এবং আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে বেশি কিন্তু কফি উৎপাদন যদি কেউ কোনো স্টেট করে, সেটা হয়ে যাবে কিন্তু কর্ণাটকা। ঠিক আছে, যদি বলে জুট সবচেয়ে বেশি উৎপন্ন যে করে, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এবং যদি ওয়ার্ল্ড ওয়াইড বলা হয়, ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি জুট কে উৎপাদন করে, সেটা হবে বাংলাদেশ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, হোয়ার ওয়াজ দ্য সেভেন্থ এডিশন অফ দ্য ইন্ডিয়া বোট অ্যান্ড মেরিন শো হেল্ড? মানে সেভেন্থ এডিশন অফ ইন্ডিয়া বোট অ্যান্ড মেরিন শো, এটা কোথায় লঞ্চ করা হবে বা কোথায় হবে এটা সেভেন্থ এডিশনটা? ভেম্বানাদ লেক, কোচি ওয়াটার মেট্রো টার্মিনাল, এর্নাকুলাম টাউন হল না বোলগাট্টি প্যালেস ইভেন্ট সেন্টার? এটা রাইট অ্যান্সার হবে দেখো বোলগাট্টি প্যালেস ইভেন্ট সেন্টার। এটা হচ্ছে সেই প্যালেস। নেক্সট প্রশ্ন 39 নম্বর প্রশ্ন দেখো, হু ইনগুরেটেড দ্য 2-day ইন্টারন্যাশনাল সেমিনার অন ফর্মালাইজেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি কভারেজ ফর ওয়ার্কার্স ইন দ্য ইনফর্মাল সেক্টর? ঠিক আছে, তো কে ইনগুরেট করেছে 2-day ইন্টারন্যাশনাল সেমিনার অন ফর্মালাইজেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি কভারেজ ফর ওয়ার্কার্স ইন দ্য ইনফর্মাল সেক্টর? তো অপশনস দেখো, ডক্টর হর্ষবর্ধন, ডক্টর মনসুখ মান্ডাভিয়া, নিতিন গডকরি না স্মৃতি ইরানি? এটা রাইট আনসার হবে মনসুখ মান্ডাভিয়া। তোমরা এখানে কমেন্ট করে জানাও যে তিনি কোন মিনিস্ট্রি হোল্ড করেন, কোন মিনিস্ট্রি মনসুখ মান্ডাভিয়া হোল্ড করেন? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ বর্ডার সিকিউরিটি ফোর্স, অর্থাৎ বিএসএফ এর ডাইরেক্টর জেনারেল রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? অজয় কুমার সিং, রাজীব রঞ্জন, মহেশ কুমার আগরওয়াল না সঞ্জয় অরোরা? এটা রাইট আনসার হবে মহেশ কুমার আগরওয়াল। ঠিক আছে, এবার দেখো রিসেন্ট কিছু অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য ডিফেন্স সেক্টর, সেটা আমরা দেখে নিই। দেখো, ডিরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ, সেটা হচ্ছে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, একটু আগেই আমরা দেখেছি। আচ্ছা, চিফ অফ দ্য এয়ার, সরি, চিফ অফ ইন্ডিয়ান এয়ার ফোর্স ওয়েস্টার্ন কমান্ড, সেটা হচ্ছে এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রা, এটা আমরা আগের দিন দেখেছিলাম। তিনি পঙ্কজ মোহন সিনহাকে কিন্তু রিপ্লেস করেছেন। আচ্ছা, ডিরেক্টর জেনারেল অফ মেডিকেল সায়েন্সেস নেভি, সেটা হচ্ছে সার্জন ভাইস অ্যাডমিরাল কবিতা সাহায়। ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ান কোস্ট গার্ড পরমেশ শিভামণি, এটা কিন্তু ফার্স্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। ভাইস চিফ অফ এয়ার স্টাফ এয়ার মার্শাল এসপি ধারকার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা এখনো ডিসকাস করিনি। এইবার এখানে আমরা আমাদের কিছু যে ফোর্সেস, আমাদের যে ইন্ডিয়ান ফোর্সেস রয়েছে সেগুলো নিয়ে একটু সামান্য আলোচনা করব। দেখো, একটা হচ্ছে ইন্ডিয়ান আর্মড ফোর্স, একটা হয় এই আর্মড ফোর্সেস আন্ডারে দেখো ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স এবং কোস্ট গার্ড, এই চারটে আছে। তো দেখো এইটা, এখানে যে ডেট, এখানে যে ইয়ার গুলো রাখা হয়েছে, এটা কিন্তু একটু দেখে নিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু একটু অন্যরকম করা আছে, মানে এই দুটোকে অর্থাৎ আর্মি এবং নেভিকে তুমি এই সালগুলো না দিয়ে তুমি 47-এ নিয়ে নেবে। ঠিক আছে, এইটার ফাউন্ডিং ইয়ার তো অতটা ইম্পর্টেন্ট না হলেও নিচের গুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়। অর্থাৎ এখানে যে আমাদের সেন্ট্রাল আর্মড যে পুলিশ ফোর্সেস রয়েছে, মানে এইটা অ্যাকচুয়ালি সিআরপিএফ এর আন্ডারে, সিএপিএফ এর আন্ডারে পড়ে না। ঠিক আছে, বাট এখানে আমাদের জেনে রাখতে হবে, কারণ এই কটা কিন্তু আমরা একটু আগেই দেখলাম। ঠিক আছে, যেটা নতুন সেইটা আমরা দেখছি এখানে। এক হচ্ছে আসাম রাইফেলস, আর দুই হচ্ছে দেখো এই এনএসজি, এই দুটো কিন্তু আমরা আগে দেখিনি। এবার এইটা কেন দেখছি, কারণ সেইটার কিন্তু কোনখানে এরা অপারেশন করে সেটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হয়ে যায়। আসাম রাইফেলস দেখো
প্রাইমারিলি ইন দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া ইন্দো মায়ানমার বর্ডার, এইটা ইম্পর্টেন্ট, ইন্দো মায়ানমার বর্ডারে কিন্তু আসাম রাইফেলসকে কিন্তু ডিপ্লয় করা হয় এবং এনএসজি কমান্ডো যারা হয় তাদেরকে কিন্তু নেশন ওয়াইড অর্থাৎ দেশের যে কোনো জায়গায় কিন্তু তাদেরকে ডিপ্লয় করা যেতে পারে। কাউন্টার টেররিজম এবং স্পেশাল অপারেশনসে কিন্তু তাদেরকে ডিপ্লয় করা হয়। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো একবার হালকা করে দেখে নি। দেখো বিএসএফ কে হচ্ছে ইন্দো পাকিস্তান এবং ইন্দো বাংলাদেশ বর্ডারে। সিআরপিএফ যেটা, সেটা হচ্ছে নেশন ওয়াইড অর্থাৎ এই এনএসজি কমান্ডোদের মতোই ইন্টারনাল সিকিউরিটি এবং ল অ্যান্ড অর্ডারে। আচ্ছা ইন্দো টিবেটান বর্ডার পুলিশ, এটা হচ্ছে ইন্দো চায়না বর্ডারে রাখা হয়। সিআইএসএফ কে বিভিন্ন গভর্নমেন্ট বিল্ডিংস বা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ফার্মস, এয়ারপোর্টস, মেট্রো এইসবতে দেওয়া হয়। আচ্ছা এসএসবি কে হচ্ছে ইন্দো নেপাল এবং ইন্দো ভুটান বর্ডারে রাখা হয়। নেক্সট প্রশ্ন দেখো 41 নম্বর প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ রিলায়েন্স পাওয়ার। তো রিলায়েন্স পাওয়ারের চিফ এক্সিকিউটিভ অফিসার কে নিযুক্ত হয়েছেন? মুকেশ আম্বানি, নীরাজ পারাক, অনিল আম্বানি, পারুল তিয়াগি। এটা রাইট অ্যান্সার হবে দেখো নীরাজ পারাক। তো এটা তো হলো রাইট অ্যান্সার। এবার আমরা কিছু রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেখে নিই। দেখো ডিরেক্টর জেনারেল অফ ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি, সেটা হচ্ছে অমৃত মোহন প্রসাদ। তোমরা কমেন্ট করে জানাও সিভিল অ্যাভিয়েশন মিনিস্টার কে আমাদের? সিভিল অ্যাভিয়েশন মিনিস্টার এখন বর্তমানে কে রয়েছেন? ঠিক আছে, আচ্ছা প্রেসিডেন্ট অফ ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিয়েটস অফ ইন্ডিয়া আইসিএসআই ফর 2025 কে হয়েছেন? একটু আগে আমরা পড়েছি, সেটা হচ্ছে ধনঞ্জয় শুক্লা। চেয়ারপারসন অফ এক্সিকিউটিভ কাউন্সিল অফ দ্য প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি, এইটার চেয়ারপারসন কে হয়েছেন? নৃপেন্দ্র মিশ্রা। এটা আমরা সম্ভবত 2 অথবা 3 নম্বর ক্লাসে করেছিলাম। সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন কে হয়েছেন? বিনীত যোশী। এটা আমরা আগের দিনই করেছি। আচ্ছা জাজ অফ সুপ্রিম কোর্ট, আচ্ছা এটা দরকার নেই, এটা একটু ভুল হয়ে গেছে, এটা দরকার নেই। নেক্সট প্রশ্ন দেখো 42 নম্বর প্রশ্ন, দ্য গভর্নমেন্ট লঞ্চড এনটিটি লকার ইন জানুয়ারি 25, হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ এনটিটি লকার? ঠিক আছে, এটাও একটা টাইপ যে কারেন্ট অ্যাফেয়ার তো তোমাকে বলে দিল যে কি হয়েছে, কি লঞ্চ করা হয়েছে, কি ইনগুরেট করা হয়েছে বলে দিল। এবার জানতে চাইলো তার পারপাস কি, সেটা কি কারণে লঞ্চ করা হয়েছে, তার ক্যারেক্টারিস্টিক্স কি, এইগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে। তো এই যে এনটিটি লকার এটা কি সেটা জানতে চেয়েছে। তো এইটা দেখো এখানে অপশনস গুলো রয়েছে, এটা রাইট অ্যান্সার হবে দেখো কিপস ট্র্যাক অফ অল ডকুমেন্টেশন রিলেটেড অ্যাক্টিভিটিস। তো যত ডকুমেন্টেশন রিলেটেড অ্যাক্টিভিটি আছে সেগুলোকে ট্র্যাক করার জন্য কিন্তু এই এনটিটি লকার এটা কিন্তু লঞ্চ করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া archaeologists found a 1200-year-old Buddhist monastery at which Buddhist site? তো কোন বুদ্ধিস্ট সাইট থেকে এএসআইরা অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আর্কিওলজিস্টরা একটা 1200 বছরের পুরনো বুদ্ধিস্ট মনাস্ট্রি খুঁজে পেয়েছে? কোন বুদ্ধিস্ট সাইট থেকে? উদয়গিরি, অমরাবতী, রত্নাগিরি না ললিতগিরি? রাইট অ্যান্সার হবে দেখো রত্নাগিরি। ঠিক আছে, এই যে সাইটটা এটার কথা কিন্তু বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো 44 নম্বর প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা খাতায় লিখছো, ঠিক আছে, মানে যারা খাতায় লিখে এখান থেকে নোট বানাচ্ছ তারা কিন্তু এক্সট্রা পয়েন্টগুলো কিন্তু এখান থেকে লিখে নেবে যেগুলো আমি আগে বলে আসলাম। ঠিক আছে, চলো হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ন্যাশনাল ভোটার্স ডে ফর 2025? তো 2025-এর ভোটার্স ডে, ন্যাশনাল ভোটার্স ডে থিম কি ছিল? তার আগে আমরা জেনে নিই যে ন্যাশনাল ভোটার্স ডে আসলে কবে পালন করা হয়। ন্যাশনাল ভোটার্স ডে কিন্তু পালন করা হয় 25শে জানুয়ারি। এটা কিন্তু ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করা হয়। তো এই বছর অর্থাৎ 2025-এর থিম কি ছিল? অপশনস দেখো নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। সেকেন্ড দেখো ওয়ান নেশন ওয়ান ভোট। সি দেখো ভোটিং ইজ ইওর ন্যাশনাল রাইট। ডি দেখো ভোটিং এ সিম্বল অফ ডেমোক্রেসি।
রাইট অ্যান্সার হবে দেখো ভোটিং, সরি, নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। এটা হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে 2025-এর কিন্তু থিম। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ ইনস্টিটিউশন হ্যাজ গিভেন পারমিশন টু এনআরআই to open rupee account in authorized banks abroad? অর্থাৎ তারা কিন্তু অ্যাব্রডে কিন্তু রুপি অ্যাকাউন্ট খুলতে পারবে। মানে তারা ধরো অ্যাব্রডে কোনো একটা কান্ট্রিতে রয়েছে, তারা কিন্তু সেখানে একটা রুপি অ্যাকাউন্ট খুলতে পারবে। অর্থাৎ ধরো এমন কান্ট্রিতে তারা রয়েছে যেখানে কিন্তু ডলার চলে, ঠিক আছে? তো তারা সেইখান থেকে কিন্তু একটা রুপিতে কনভার্ট করে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে। তো এমন কোন ইনস্টিটিউট রয়েছে যেটা হচ্ছে এনআরআই দের এই পারমিশনটা দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এনআরআই বলতে কিন্তু শুধুমাত্র ভারতীয় আইডেন্টিটি যাদের কাছে রয়েছে, তারা যারা বাইরে কাজ করছে তাদের জন্য, ঠিক আছে? তো দেখো এসবিআই রয়েছে, সেবি রয়েছে অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ ব্যাংক বোর্ড অফ ইন্ডিয়া, আরবিআই রয়েছে, নাকি এদের মধ্যে কেউ নয়? রাইট অ্যান্সার হবে কিন্তু আরবিআই, ঠিক আছে? তো আরবিআই কিন্তু এটা একটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে এনআরআই রা কিন্তু এবার থেকে অ্যাব্রডে রুপি অ্যাকাউন্ট খুলতে পারবে। এবার এনআরআই এইটা দেখলে আমাদের কিন্তু একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে এনআরআই ডে। এনআরআই ডে কবে পালন করা হয়? সেটা হচ্ছে 9th জানুয়ারি। 9th জানুয়ারি কিন্তু এনআরআই ডে পালন করা হয়, কারণ 1915 সালে এই 9 জানুয়ারি এই দিনে কিন্তু মহাত্মা গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে রিটার্ন করেছিলেন। সেই দিনে উদযাপনে, সেই দিনটাকে মাথায় রেখে এনআরআই ডেটা কিন্তু উদযাপন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 46 নম্বর প্রশ্ন, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য গেটস কেমব্রিজ ইম্প্যাক্ট প্রাইজ 2025? তো গেটস কেমব্রিজ ইম্প্যাক্ট প্রাইজ 2025 এটা পাচ্ছেন এদের মধ্যে কে? সেটা হবে রাইট অ্যান্সার দেখো আমাদের প্রফেসর উর্বশী সিনহা। কিছু আদার রিসেন্ট অ্যাওয়ার্ড আমরা দেখে নিই, যেমন সিঙ্গাপুরস অনারারি সিটিজেন অ্যাওয়ার্ড আগের দিনই আমরা দেখেছি, সেটা হচ্ছে তরুণ দাস। তো এখানে দেখতেই পাচ্ছ সবকিছুই কিন্তু রিক্যাপের উপরে চলে। তুমি কারেন্ট অ্যাফেয়ার যত রিক্যাপ করে পড়বে, মানে মনে করো তুমি একটা সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার পড়লে, দেন সেকেন্ড সপ্তাহে যখন কারেন্ট অ্যাফেয়ার পড়ছো তখন আগের সপ্তাহ প্লাস সেই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, এবং 3 নম্বর সপ্তাহে যখন পড়ছো তখন প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ এইভাবে পড়বে। 4 নম্বর সপ্তাহে যখন পড়বে 1, 2, 3, 4, এই পুরোটাকে আরেকবার করে পড়বে। অর্থাৎ দেখতে পাচ্ছ 1 নম্বরটা কিন্তু 4 বার তোমার রিভিশন হয়ে যাবে। তো পুরোটাই কিন্তু রিভিশন রিক্যাপ এগুলোর উপরেই কিন্তু প্রিপারেশন নির্ভর করে। তুমি যত রিক্যাপ করবে, তুমি যত রিকল করতে পারবে, তুমি যত মনে করতে পারবে, যত রিভিশন দিতে পারবে, ততই কিন্তু তোমার এবিলিটিটা বাড়বে। সো সিঙ্গাপুর অনারারি সিটিজেন অ্যাওয়ার্ড এটা কিন্তু পেয়েছেন কিন্তু তরুণ দাস। আচ্ছা, 14th PSE এক্সেলেন্স অ্যাওয়ার্ডস বাই আইসিসি এটা পেয়েছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। আচ্ছা, শ্রী চন্দ্রশেখেন্দ্র চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী অ্যাওয়ার্ড ফর লিডারশিপ এটা পেয়েছে হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার সুব্রমণ্যম জয়শঙ্কর। ভুটানস রয়্যাল অনার পেয়েছেন রিনাউন্ড ইন্ডিয়ান এডুকেশনিস্ট অরুণ কাপুর। জামশেদজি টাটা অ্যাওয়ার্ড বাই ইন্ডিয়ান সোসাইটি ফর কোয়ালিটি এটা পেয়েছেন কিরণ মজুমদার। নেক্সট কোয়েশ্চেন দেখো, 47 নম্বর প্রশ্ন, ইন জানুয়ারি 2025 হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ ইনিশিয়েটিভ লঞ্চ বাই policybazaar.ae ইন দ্য ইউএই? ঠিক আছে, তো ইউএই তে policybazaar.ae এই ইনিশিয়েটিভটা কে, মানে কোন নামে লঞ্চ করা হয়েছে ইনিশিয়েটিভটা ইউএই তে? ঠিক আছে, পিবি হেলথ, পিবি শিল্ড, পিবি কেয়ার, পিবি অ্যাডভান্টেজ। রাইট অ্যান্সার হবে দেখো পিবি অ্যাডভান্টেজ। এবার পিবি অ্যাডভান্টেজের কিছু ফিচার্স আমরা দেখে নিই। 30 minutes 30-minute claims assurance, a dedicated claim desk ensures quicker resolutions aiming to process claims within 30 minutes। তো 30 minutes এর কোনো যদি ক্লেম করা হয় একটা, সেটার কিন্তু অ্যাসিস্ট্যান্স এটা দেবে, এটা ক্লেম করছে সেটা। অটো রিচার্জ অফ সাম ইনসিওর্ড আফটার দ্য ফার্স্ট ক্লেম
the full coverage amount is automatically restored, providing additional coverage for the unrelated illness or conditions. For example, an AED 1 million policy, কোনো একটা policy 1 million is used for surgery is recharged with an AED 1 million for future claim. মানে ধরো তোমার ইনস্ট্যান্ট কোনো একটা পলিসি লাগবে, তো সেক্ষেত্রে কিন্তু একটা রিচার্জেবল একটা ফিচার কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং নো ক্লেম বোনাস adds 10% to the sum assured for the each claim free year up to a maximum 5 year। তো 5 ইয়ার পর্যন্ত কিন্তু ইচ ক্লেম একটা কিন্তু ফ্রি থাকছে, অ্যাডিশনাল 10% ওইটা কিন্তু অ্যাসিওর করা হয়। ঠিক আছে, তো আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, 48 নম্বর প্রশ্ন। হু ওয়াজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ফিকি বা ফিসি ফ্রেমস? তো ফিসি ফ্রেমস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছেন? আয়ুষ্মান খুরানা, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি না অক্ষয় কুমার? রাইট অ্যান্সার হবে দেখো আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান খুরানা কিন্তু ফিসি ফ্রেমস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন দেখো 49 নম্বর প্রশ্ন। হুইচ ইন্ডিজিনিয়াসলি ডিজাইন্ড অ্যান্ড বিল্ড গাইডেড মিসাইল destroyer is participating in the 4th edition of the La Perouse naval exercise? তো এটা কিন্তু একটা এক্সারসাইজের মধ্যে পড়ছে। প্রিভিয়াসলি যতগুলো ভিডিও হয়েছে সেখানে কিন্তু দুটো ভিডিওতে এক্সারসাইজ নিয়ে কথা বলা হয়েছে। তোমরা যারা ভিডিওগুলো এখনো দেখোনি অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখে নিই, ওখানে কিন্তু দারুণ আলোচনা করা হয়েছে, ইনক্লুডিং আজকের লেকচারটার মতোই। তো এই যে লা পেরোজ, এই যে নাভাল এক্সারসাইজটা, এইটা এর জন্য যে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ঠিক আছে, কোশ্চেনটা যেটা বলছে সেটা হচ্ছে হুইচ ইন্ডিজিনিয়াসলি ডিজাইনড অ্যান্ড বিল্ট গাইডেড মিসাইল, মানে মিসাইলটার নাম মিসাইল ডেস্ট্রয়ার ইজ পার্টিসিপেটিং ইন দ্য 4th এডিশন অফ লা পেরোজ নাভাল এক্সারসাইজ। তো লা পেরোজ এ নাভাল এক্সারসাইজ এখানে পার্টিসিপেট করেছিল একটা গাইডেড মিসাইল, তো সেইটার নাম জানতে চেয়েছে। তো দেখো আইএনএস কলকাতা, আইএনএস মুম্বাই, আইএনএস চেন্নাই, আইএনএস দিল্লি। এটা হচ্ছে মিসাইল ডেস্ট্রয়ার, অর্থাৎ যেইটা করে মিসাইলগুলোকে নিয়ে যাওয়া হয়। এটা কিন্তু মিসাইলের কথা জানতে চাইনি, সেইটার নাম কি জানতে চেয়েছে, সেটা হবে আইএনএস মুম্বাই। আইএনএস মুম্বাই এর একটা ফিচার্স গুলো কিছু দেখে নি। দেখো এটা হচ্ছে 6500 টন এটা কিন্তু ডিসপ্লেসমেন্ট করতে পারে, অর্থাৎ ওজন বহন করতে পারে। দ্য শিপ ইজ ম্যান্ড বাই 350 সেলার্স, অর্থাৎ 350 জন কিন্তু সদস্য বা ক্রু মেম্বার বলতে পারো এটাতে কিন্তু থাকতে পারবে, এবং 40 অফিসার্স থাকতে পারবে। স্প্যানিং 163 মিটার্স ইন দ্য লেন্থ, মানে লেন্থ হচ্ছে 163 মিটার এবং 17 মিটার কিন্তু বিম। আচ্ছা, এবার এইটা যেটা ইম্পর্টেন্ট হয়ে যায় সেটা হচ্ছে এটার সুবিধাটা কি, সেটা হচ্ছে দেখো সারফেস টু সারফেস মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল এবং অ্যান্টি সাবমেরিন রকেট, অর্থাৎ তিনটেই কিন্তু থাকছে। অর্থাৎ তুমি সারফেস থেকে সারফেসে তুমি মিসাইল দিতে পারবে, তুমি সারফেস থেকে এয়ারে মানে আকাশে কোনো কিছু যাচ্ছে সেটাতে তুমি মিসাইল দিতে পারবে, এবং অ্যান্টি সাবমেরিন রকেটও থাকছে, এবং টর্পেডো সেখানে লঞ্চ করা যাবে। সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এটা একটা ডেস্ট্রয়ার হয়ে যাচ্ছে। The ship also operates all kinds of helicopters in the naval inventory। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আইএনএস মুম্বাই। 50তম প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ফার্স্ট আর্ন রুপে ক্রেডিট কার্ড সিমলেসলি ইন্টিগ্রেটেড উইথ? অর্থাৎ ফার্স্ট আর্ন রুপে ক্রেডিট কার্ড এটা কার সাথে ইন্টিগ্রেট করেছে? নেট ব্যাংকিং, এটিএম নেটওয়ার্ক, ইউপিআই না ডিজিটাল ওয়ালেট? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ইউপিআই। ঠিক আছে, ফুল ফর্মটা এখানে ছবিটা দেওয়ার মানেই হচ্ছে ফুল ফর্মটা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। ফুল ফর্মগুলো ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে সামনে আরআরবির পরীক্ষা আসতে চলেছে। আরআরবি পরীক্ষাতে কিন্তু কম্পিউটার রিলেটেড যে ফুল ফর্মগুলো থাকে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, যেমন র্যাম, রম। ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো আমি সবকটা লিখছি না, প্রচুর আছে। তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ এই ধরনের ফুল ফর্মগুলো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা দেখো এইটুকুই। দেখা হবে তোমাদের নেক্সট ক্লাসে। এবার
শেষ করার আগে প্রতিদিনের মতো আজকেও বলে রাখছি, সেটা হচ্ছে যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি সেটা জয়েন করে যেও। সেখানে দেখবে 30,347 জন সাবস্ক্রাইবার রয়েছে, এখন কিছু বেড়েছে। সেখানে জয়েন করার কারণ কি? কারণ আমরা কিন্তু ডেলি কুইজ করাই, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের ডেলি কুইজ চলে। 50টা প্রশ্ন তোমাদেরকে ডেলি কুইজের মাধ্যমে করানো হয় এইভাবে, ঠিক আছে? এইভাবে কুইজের মাধ্যমে করানো হয়। যখন তোমরা এই ডেলি কুইজ দিয়ে দিলে, অর্থাৎ 50টা প্রশ্ন যখন কমপ্লিট হয়ে গেল, সেই দিন রাতের বেলায় ওই 50টা প্রশ্নই আমরা আমাদের অ্যাপে, অর্থাৎ ভিশন ডাব্লিউবিসিএস এর যে অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে কিন্তু আমরা এইভাবে পুরো প্রশ্ন, অপশনস এবং এক্সপ্লানেশন সহ কিন্তু এরকম A4 সাইজ ফরম্যাটে, যাতে তোমরা প্রিন্ট আউট করে বইয়ের মতো পড়তে পারো, এবং A4 সাইজ ফরম্যাটে কিন্তু তৈরি করে দিই, ঠিক আছে? তো কিছুই করতে হবে না, তোমাদের খালি চ্যানেলে জয়েন করতে হবে, কুইজগুলো প্রত্যেকদিন দিতে হবে এবং আমাদের অ্যাপটা ইনস্টল করে নিতে হবে, যার মধ্যে তোমরা ইউটিউব এবং টেলিগ্রামের পিডিএফ গুলো কিন্তু পেয়ে যাবে। এবং তারও সাথে, যেহেতু আজকে সানডে, অর্থাৎ যেই দিন ভিডিওটা তৈরি হচ্ছে সানডে, সেই দিন টেলিগ্রামে কিন্তু টেলিগ্রামের যে কুইজগুলো আমাদের প্রতিদিন 50টা করে কুইজ হচ্ছিল, অর্থাৎ 6 দিনে যে 300টা প্রশ্নের যে কুইজ হলো, সেই 300টা প্রশ্ন থেকে বাছাই করে 100টা প্রশ্ন কিন্তু আমাদের উইকলি টেস্ট হয় প্রতিদিন অ্যাপের মধ্যে। অ্যাপের মধ্যে কিন্তু একটা উইকলি টেস্ট হয় 100 নম্বরের, এবং সেটাও কিন্তু টাইম ধরে হয় 60 মিনিটে। সেটা করার জন্য কোনো খরচ লাগে না, শুধুমাত্র তোমাদের একটা লগ ইন করতে হবে। আমাদের উইকলি অ্যান্ড মান্থলি টেলিগ্রাম কুইজ বলে একটা সেকশন করা আছে আমাদের অ্যাপের মধ্যে, দেখবে সেখানে ফ্রি টেস্ট আছে এটা একটা, ঠিক আছে? শুধুমাত্র লগ ইন করবে, লগ ইন করলেই তোমরা টেস্ট 1, টেস্ট 2 এরকম করে করে কিন্তু উইকলি টেস্টগুলো তোমরা দিতে পারবে, এবং সেগুলোরও পিডিএফ তুমি ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। এবং যেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হলো সেগুলো প্লিজ কমেন্টে তোমরা কিন্তু জানাবে। প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়া হয় এবং প্রত্যেকের কমেন্ট কিন্তু দেখা হয়, ঠিক আছে? অতএব এটা ভেবো না যে কারোর কমেন্ট চেক করা হয় না। তাই প্রত্যেকে রিসার্চ করবে, প্রত্যেকে সার্চ করবে, সার্চ করে কিন্তু আহ, উত্তরগুলো কিন্তু আমাদের কমেন্টে এসে জানাবে, ঠিক আছে? তো অনেক ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, ঠিক আছে? চলো।